আমরা আজকে প্রাচীন যুগের প্রথম ক্লাসটা আজকে শুরু করছি আমাদের বাংলা সাহিত্যের। বাংলা সাহিত্যের প্রথম ক্লাস হচ্ছে আমাদের প্রাচীন যুগ। আমি অলরেডি তোমাদের পরিচয় দিয়েছি এবং আমাদের একটু সময় লেগেছে, এজন্য দুঃখিত। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে বা সাহিত্য থেকে কতটুকু প্রশ্ন আসবে। এবার যেহেতু আমরা সাহিত্য নিয়ে পড়ছি, তোমাদের যেহেতু বাংলা ভাষা ও সাহিত্য থেকে স্পেশালের জন্য পূর্ণমান হচ্ছে 20, নর্মালি থাকে হচ্ছে তোমার 35, যেখানে তোমার ব্যাকরণ থেকে থাকবে হচ্ছে 15 নম্বর, আর সাহিত্য থেকে তোমাদের জন্য থাকবে হচ্ছে 5 নম্বর, নর্মালি থাকে হচ্ছে 20। তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। কেন ভালো? কারণ ব্যাকরণ থেকে কোত্থেকে জানি আলোচনা করছিলাম অবশেষে, সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম আমাদের স্পেশাল বিসিএস এর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্যাকরণ থেকে হচ্ছে 15 নম্বরের প্রশ্ন আসবে, আর সাহিত্য থেকে আসবে 5। কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কথা শোনা যাচ্ছে এবং আমরা শুরু করে দিচ্ছি এখন থেকে। এদিকেই ভালোভাবে মনোযোগ দাও সবাই। যেটা বলছিলাম আমাদের গ্রামার থেকে থাকবে 15 এবং সাহিত্য থেকে থাকবে হবে 5। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং এটা তোমাদের জন্য বেশ ভালো। কেন ভালো বলি? আমরা বিগত বছরের যে স্পেশালগুলো হয়েছে সেটা ডক্টরদের জন্য বলো বা অন্যান্য যে স্পেশালগুলো হয়েছে, সাহিত্য থেকে দেখেছি 5 নম্বর অথবা কখনো কখনো 6 বা 6 বা 7ও থাকে, মানে কিছুটা কম বেশি থাকে অথবা আরেকটু কমও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ খুব ভালোভাবে পড়ব। তাহলে আধুনিক যুগ তো বিশাল বড়, আধুনিক যুগ থেকে আমরা কিভাবে পড়বো বা কতটুকু পড়বো সেটাই হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিব। প্রথমত, আধুনিক যুগ যখন আমরা আলোচনা করব সেখানে আমরা ধরো বিগত বছরের যে বিগত বছর না, মানে এই বছর যারা পুরস্কার পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবছর যে পরীক্ষাগুলো হচ্ছে বা সরকারের পট পরিবর্তনের পর থেকে, প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে আমরা দেখছি যে মুসলিম সাহিত্যিকদের নিয়ে বেশি প্রশ্ন আসছে। তো যে প্রশ্নগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমাদের আধুনিক যুগে, আমরা খুব সংক্ষিপ্তভাবে শুধু তাদের নিয়ে আলোচনা করব, আর কোনো কিছু নিয়েই আমরা আলোচনা করব না। আমরা খুব বেশি খুব ভালো করে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকরণ। কারণ ব্যাকরণ হচ্ছে সাহিত্যের মতো না, মানে সাগর না, ব্যাকরণ হচ্ছে অনেকটা ম্যাথের মতো। তুমি যদি মূল বিষয়টা ধরতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি খুব ভালোভাবে উত্তর করতে পারবে। এবং ব্যাকরণে অবশ্যই আমাদের নাম্বার বেশি যেন আসে এবং বেশি যেন থাকে, আমরা সেটাই চেষ্টা করব। আজ রাতের মধ্যেই আমি তোমাদের ব্যাকরণের একটা বিষয়, সেটা হচ্ছে বিরোচন অংশ। বিরোচন অংশ কি খেয়াল করো? বিরোচন হচ্ছে যেগুলো মুখস্থ করতে হয়। ধরো আমি তোমাকে সমার্থক শব্দ পড়িয়ে দিলাম, বিপরীতার্থক শব্দ বা পরিভাষা পড়িয়ে দিলাম একদিনে, বা তুমি ধরো আজকে পড়লে, তাহলে কি হবে সেটা হচ্ছে তোমার মনে থাকবে না। তখন তুমি বলবে ম্যাডাম মনে থাকে না, মনে থাকে না। আসলে একদিনে কাউকে বা কোনো কিছুই মনে থাকে না। এই বিষয়গুলো একদিনে মনে থাকার মতো নয়। আবার এগুলো এমনও নয় যে তোমাকে আমি খুব ভালোভাবে পড়ালে মনে থাকবে। বিষয়গুলো হচ্ছে মূলত প্র্যাকটিসের, যেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। তোমার হচ্ছে শব্দ, এটা হচ্ছে তোমার বুঝে বুঝে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার ধ্বনি, বর্ণ, পদ, এগুলো বুঝে পড়তে হবে। কিন্তু পরিভাষা, সমার্থক, বিপরীতার্থক শব্দ, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমি আজ রাতে ক্লাস শেষে তোমাদের একটা চার্ট করে দিব। সেই চার্টগুলো কি? সেই চার্টে হচ্ছে তুমি পরিভাষা ধরো প্রথম দিন এ থেকে সি পর্যন্ত পড়লা, হ্যাঁ, সমার্থক শব্দ ধরো ক থেকে উ পর্যন্ত পড়লা, এরকম একটা চার্ট করে দিব। এই চার্টের এগুলো প্রতিদিন পড়বা, প্রতিদিন প্র্যাকটিস করবা। তোমাদের বই থেকে পড়লেই হবে, অথবা তোমাদের আমরা যে স্লাইডগুলো এগুলো শেয়ার করে দিব টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে, সেখান থেকে পড়লেও হবে। স্লাইডের বইয়ে একই, স্লাইডে যেগুলো আছে পিডিএফে যেগুলো থাকবে সেগুলো বইতেও থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে তুমি সাহিত্য থেকে কোত্থেকে কমন আসবে কিনা তোমার শিওর না, কিন্তু তুমি যদি পরিভাষা, সমার্থক, বিপরীতার্থক শব্দ, মানে যেটা বিরোচন অংশ, যেটা মুখস্থ করতে হবে, যেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, সেটা যদি তুমি প্রতিদিন অল্প অল্প করে পড়ো তাহলে তোমার মনে থাকবে। এবং যেটা করব সেটা হচ্ছে মানে পরীক্ষার সাথে এখন দিব না, তোমার হচ্ছে গ্রামারের সাথে, মানে বাংলা ব্যাকরণ যখন এখন হচ্ছে এলোমেলো হয়ে যাবে, এখন দিলে বাংলা ব্যাকরণের সাথে আমি প্রতিদিন কিছু বিরোচন অংশ দিয়ে দিব। ধরো তোমার ক্লাস হলো শব্দ, শব্দর সাথে আমি ধরো পরিভাষা থেকে কিছু তোমার পরীক্ষায় দিয়ে দিব, এ থেকে ধরো সি বা এ থেকে হচ্ছে ডি বা ই এফ, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এভাবে প্রতিদিন দিব। এটা হচ্ছে কখন? যখন গ্রামার শুরু হবে, গেল। আর সাহিত্য থেকে যা পড়বো শুধু সেদিন সাহিত্যই থাকবে, এখানে বিরোচনের কোনো কিছু নাই। তবে বিরোচনের জন্য আগামীকাল থেকেই হচ্ছে তোমরা
এই রুটিনটা নিজেরা নিজেরা ফলো করবা। এই রুটিনটা নিজেরা ফলো করবা, অনেকটা তোমার ডেইলি টার্গেটের মতো, যেন তোমার কোনোভাবে ব্যাকরণের 15 থেকে 1 নম্বরও মিস না যায়। কেন? ব্যাকরণের যে প্রশ্নগুলো থাকবে এগুলো হচ্ছে কমন প্রশ্ন অনেকটা। হ্যাঁ, তোমার কমন পড়ার মতো, তুমি যদি মূল বিষয়টা বুঝে ফেলো তাহলে তুমি পারবে, অনেকটা ম্যাথের মতো। কিন্তু সাহিত্য থেকে ধরো একজনের রচনা আসলো বা চরিত্র আসলো, আমরা যেহেতু আসলে জানি না কার রচনা কোন চরিত্র আসবে, তাহলে আমাদের অনেক পড়াতে হবে, সেই সেই বিষয়ে আমরা এখন যাব না। হ্যাঁ, মানে আমরা ঘেঁটে ফেলবো না, আমরা আসলে গুছিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক আলোচনা। আমরা এখন দেখব কি ধরনের প্রশ্ন আসে চর্যাপদ থেকে। আমরা এখন মূল টপিকে চলে গেছি আজকে। সাধারণত এরকম ঝামেলা কখনোই হয় না, আজকে প্রথমে একটু ঝামেলা হয়ে গেল। তো আমরা এখন মূল টপিকে চলে আসছি, সবাই একটু ভালোভাবে মনোযোগ দাও। তোমরা হচ্ছে যারা আমাদের এখানে আগেও ক্লাস করেছো চর্যাপদ সম্পর্কে, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে ধারণা আছে, আজকে জাস্ট রিভিশন হবে। আর যারা প্রথম ক্লাস করছো তারা একটু মনোযোগ দাও। চর্যাপদের হচ্ছে তথ্য খুবই কম। প্রাচীন এবং মধ্যযুগে, প্রাচীন এবং মধ্যযুগ হচ্ছে খুব সহজ। কেন সহজ? এখানে হচ্ছে তথ্য কম। তথ্য কম কারণ হচ্ছে এগুলো যেহেতু আগের বিষয়, হ্যাঁ, ওই সময়ে গিয়ে কেউ আর নতুন করে লিখে দিয়ে আসতে পারবে না। আধুনিক যুগ হচ্ছে আজ পর্যন্ত আধুনিক যুগ। তোমার 1801 থেকে, মানে আজ এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে কি, এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। তাহলে তুমি যদি কিছু লিখো খুব ভালোভাবে কোথাও ছাপাই, সেটাও আধুনিক যুগের সাহিত্য। কিন্তু মধ্যযুগ এবং প্রাচীন যুগে গিয়ে লিখে দিয়ে আসা সম্ভব না। তখন কবিরা যতটুকু লিখেছেন ততটুকুই যথেষ্ট, ততটুকুই আমাদের আমাদের জানতে হবে। সেখান থেকেও যেই প্রশ্নগুলো কমন আসতে পারে আমরা শুধু সেগুলোই জানবো। ওকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব না, আমরা ক্লাসটা শেষ করব। ক্লাস শেষ করার পর আমি তোমাদের চ্যাট অপশনটা অন করে দিব, তোমাদের সবার প্রশ্ন নিব একই সাথে। তখন তোমরা দেখবা যে এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা। অর্থাৎ ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের আসলে সবগুলো তথ্য তোমাদের জানা হলো কিনা। ঠিক আছে? চলে গেলাম বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ জিনিসটা কি? শোনো, সাহিত্য জিনিসটা কি? সাহিত্য হচ্ছে তোমার এই যে আমরা কি পড়ি, গল্প পড়ি, উপন্যাস পড়ি, নাটক পড়ি, তাই না, প্রবন্ধ পড়ি, এই সব মিলেই কি সাহিত্য। তাহলে এই যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, ধরো তুমি যদি এখন একটা গল্প লিখো বা উপন্যাস লিখো, সেখানে কি আসবে? ধরো ফেসবুকের বিষয়টা আসলো, হ্যাঁ, টুইটারের বিষয়টা আসলো, ইনস্টাগ্রামের বিষয়টা আসলো, অথবা তুমি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সেটা আসলো। কিন্তু আজ থেকে যদি কেউ 100 বছর আগেও লিখে, সেখানে কি এই বিষয়গুলো আসবে? আসবে না। তো দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট সময়ের সাহিত্য, হ্যাঁ, তার বৈশিষ্ট্য একরকম। আবার তার আরো কিছু পরে যে সাহিত্যগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর বৈশিষ্ট্য একরকম। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করা হয়েছে। 3টা যুগ আমরা পেয়েছি, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। আবার এই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। মধ্যযুগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1201 থেকে। আমরা জানি 1204 সালে কি হয়েছে? সেনদের পতন ঘটেছে। সেনদের পতন ঘটেছে, মুসলিমদের আগমন ঘটেছে, তুর্কি শাসনের সূচনা হয়েছে। এবং আধুনিক যুগে 1800 সালে কি হয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছে। এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সেখানে 1801 সালে বাংলা বিভাগ খোলা হয়েছে, সেটার সাথে আমাদের আধুনিক যুগ সম্পর্কিত। তো এখানে এই যুগ বিভাগের সাথে এই দুটো বড় বিষয় হচ্ছে সম্পর্কিত। তো আমরা এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই পারে। কি ধরনের প্রশ্ন আসতে পারে? বাংলা সাহিত্যের যুগ বিভাগ শ্রেণী বিভাগ কতটি বা কয় ভাগে ভাগ করা হয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগে। তাহলে এটা একটা প্রশ্ন। কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার প্রশ্নটা এভাবে থাকতে পারে, মধ্যযুগের সময়সীমা কোনটি? হ্যাঁ, তাহলে প্রাচীন যুগ আমরা দেখতে পাচ্ছি 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে এই মুহূর্ত বর্তমান কাল পর্যন্ত। তাহলে এগুলো আমরা জানলাম। প্রাচীন যুগ, প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন। শোনো, মুখে মুখে অনেকেই ছড়া বলেছে, প্রবাদ বলেছে, হ্যাঁ, এই বিষয়গুলো প্রাচীন যুগের লিখিত কোনো নিদর্শন যেটা হচ্ছে আমরা পেয়েছি, এরকম ছড়া বা প্রবাদ সেগুলো মুখে মুখে প্রচলিত ছিল, সেগুলো হয়তো এখন পর্যন্ত চলে আসছে, কিন্তু
লিখিত একটাই নিদর্শন, সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কি, এগুলো কারা লিখেছিল সেই বিষয়গুলো আমরা জানবো। তবে এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য, খুব নর্মাল বিষয়। কেন? কারণ যেগুলো প্রাচীন যুগের, আমরা প্রাচীন যুগের সময় কতটুকু দেখলাম, 650 থেকে 1200। তার মানে এই যে চর্যাপদ আমরা বলতেছি এটা প্রাচীন যুগের নিদর্শন, তার মানে এটা কবে লেখা হয়েছে? এই সময়ের মধ্যে লেখা হয়েছে। এই সময়ের মধ্যে যা লেখা হয়েছে কত বছর আগের, আমাদের কি সেটা বোঝার কথা? আমরা অনেক কিছুই, অনেক শব্দই বোঝার কথা না। আবার আরো একটা কারণে বোঝার কথা না, সেটা হচ্ছে এই চর্যাপদ যারা লিখেছেন তারা ছিলেন বৌদ্ধ সাধক। তারা তাদের ধর্মীয় বিষয়গুলো কোথায় নিয়ে আসছেন? চর্যাপদে নিয়ে আসছেন। বুঝতে পেরেছো? তাহলে দেখি প্রাচীন যুগের সাহিত্যের অলিখিত নিদর্শন। তাহলে লিখিত নিদর্শন কি? প্রাচীন যুগের সাহিত্যের লিখিত নিদর্শন কি? একমাত্র লিখিত নিদর্শন চর্যাপদ। অলিখিত নিদর্শন কি? ছড়া, রূপকথা, প্রবাদ। এগুলো অলিখিত, এগুলো মুখে মুখে প্রচলিত ছিল। ঠিক আছে? প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্ম নির্ভরতা। কেন? কারণ হচ্ছে এগুলো লিখেছে কে? বৌদ্ধ সহজিয়ারা। বৌদ্ধ সহজিয়ারা লিখেছে। বৌদ্ধদের, আমাদের যেমন ইসলাম ধর্মে আমরা কি পাচ্ছি, শিয়া পাচ্ছি, সুন্নি পাচ্ছি, ঠিক তেমনি তাদেরও মধ্যেও কি আছে, তোমার সহজিয়া আছে। এই তারা হচ্ছে তাদের মানে যে সাধন তত্ত্ব, তাদের ধর্মীয় যে বিষয়বস্তুগুলো সেগুলো কোথায় নিয়ে এসছেন? চর্যাপদে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রাচীন যুগের যদি সাহিত্যের বৈশিষ্ট্য বলা হয় তাহলে সেটা কি হবে? ধর্মনির্ভরতা। যদি প্রশ্ন আসে প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি, ধর্মনির্ভর সাহিত্য। শেষ। এখন আসো চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন কোনটি? চর্যাপদ। এভাবেও প্রশ্ন থাকতে পারে, একদম কমন প্রশ্ন আসতে পারে, আনকমন প্রশ্ন আসতে পারে। তবে আনকমন প্রশ্ন খুব কম আসে। ধরো 200টাতে আনকমন প্রশ্ন থাকবে 15টা, সব সাবজেক্ট মিলে। হ্যাঁ, অথবা ধরো আরো কম, 12টা। তাহলে আমাদের যেটা করতে হবে, এই 12টা নিয়ে আমরা চিন্তা করব না। আমরা কোনটা নিয়ে চিন্তা করব? আমরা চিন্তা করব কয়টা? 188, যেগুলো হচ্ছে কমন প্রশ্ন। কিন্তু সমস্যা কি জানো? আমি এটা বলার পরও তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই 12টা নিয়ে বসে থাকবা, চিন্তা করবা, টেনশন করবা, টেলিগ্রামে মেসেজ দিবা। এটা করা যাবে না। কোনো কনফিউজিং প্রশ্ন নিয়ে আমরা যেগুলো বুঝানোর, আমরা ক্লাসেই সেটা কনফিউশন ক্লিয়ার করে দিব, সেটা নিয়ে আর কোনো ঝামেলা করবা না, দ্বিতীয়বার আর কোনো চিন্তা করবা না। তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কমন যেগুলো প্রশ্ন, সেগুলো বারবার 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 প্র্যাকটিস করতে হবে, যেন পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্রই কি করতে পারো? দাগায় ফেলতে পারো। হ্যাঁ, আমাদেরকে স্যার এটা পড়াইছিল, ম্যাডাম এটা পড়াইছিল, আমি আবার প্র্যাকটিস করছিলাম। ওকে, নেক্সট। ধর্মমত একটু আগেই বলেছি, চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চর্যাপদের সাথে কোন ধর্ম যুক্ত, বা এভাবে যদি প্রশ্ন আসে তাহলে কোন ধর্ম? বৌদ্ধ। কাদের সাধন সঙ্গীত? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ঠিক আছে? এটা গতবার আসছে, 46-এ আসছে। তবে 48, 47 এখনো হয়নি। 48 হচ্ছে ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল। এখানে চর্যাপদ আমি পড়াইতে পড়াইতে টায়ার্ড বানিয়ে ফেলছি, চর্যাপদ থেকে কোনো প্রশ্ন আসে নাই। তোমাদেরও নাও আসতে পারে, আবার আসতেও পারে। আসলে যেন কোনোভাবে মিস না যায়। নেক্সট। তাহলে চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতা? মূলত হচ্ছে এগুলো কি, কতগুলো পদ বা কবিতা। আগে হচ্ছে 2 লাইন বিশিষ্ট চরণের, মানে 2 চরণের কবিতাকে কি বলা হতো? পদ বলা হতো। ঠিক আছে? বা কবিতা অথবা গানের সংকলন। যদি প্রশ্ন আসে চর্যাপদ কি, পদ, কবিতা, গানের সংকলন, তুমি সাথে সাথে, তুমি তো খুব এক্সাইটেড, তুমি বিসিএস দিতে আসছো, তুমি সাথে সাথে কি দিলা? পদ। একটু পরেই দেখবা কবিতা, একটু পরেই দেখলা গানের সংকলন, লাস্টে লেখা আছে উপরে সব কয়টি। উপরে সব কয়টি, এরপর হচ্ছে তুমি মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এরপর হচ্ছে তুমি বাসায় এসে যখন মিলাবা, একটা একটা কমতেই থাকবে। তাহলে 4টা অপশনই আমাদের পড়ে দেখতে হবে। ঠিক আছে? পদ, কবিতা, গানের সংকলন, উপরে সব কয়টি। তাহলে উত্তর কি হবে? উপরের সব কয়টি। ঠিক আছে? সহজিয়া। সহজিয়া হচ্ছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিবৃত হয়েছে, এটা আমরা জানি। আর সহজিয়া হচ্ছে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় যারা হচ্ছে সহজ পথে সাধনা করে। তাহলে চর্যাপদে কাদের সহজিয়া সাধন তত্ত্ব বিবৃত হয়েছে? সহজিয়াদের। চর্যাপদ কাদের সাধন সঙ্গীত? বৌদ্ধ সহজিয়াদের। ঠিক আছে?
নেক্সট, এখন আসো, একটু আগে আমরা বললাম চর্যাপদ কবে লিখিত হয়েছিল। আমরা জানি প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে কখন, 650 থেকে তোমার 1200। তো এত আগের একটা বিষয় আমরা এখন তোমাদের পড়াচ্ছি, হ্যাঁ, তাহলে এটা কোথায় পাওয়া গেছে, কে লিখেছিল, কোথায় ছিল, কিসে লিখেছিল, আমরা সেগুলো একটু দেখব। প্রথমে আসো, আমরা এখানে একটা নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। মানে নেপালের মধ্যে কিছু সাহিত্য, সেগুলো কি নিয়ে, সংস্কৃত মানে সংস্কৃত ভাষায় লেখা, কাদের নিয়ে, বুদ্ধিস্ট লিটারেচার, যারা যেগুলো হচ্ছে, যে সাহিত্যগুলো কারা রচনা করেছিল, বৌদ্ধরা, মানে বৌদ্ধদের সাহিত্য কোথায়, নেপালে। এটা হচ্ছে একটা তালিকা, মানে নেপালে বৌদ্ধদের কি কি সাহিত্য রয়েছে সংস্কৃত ভাষায় লেখা। এই তালিকাটা তৈরি করেছিল কে, রাজেন্দ্রলাল মিত্র। ওনার কাজ ছিল কি, পুঁথি সংগ্রহ করা। পুঁথি কি, পুঁথি হচ্ছে, ধরো এই যে প্রাচীন আমলের যে লেখা, তখন তো কি ছিল না, এ কাগজ ছিল না, ফটোকপি মেশিন ছিল না, তখন যেটা করা ছিল, তখন এগুলো ছাল বাকল গাছের পাতা টাতা এগুলোতে লেখা হতো, আর লিপিকর যারা তারা হচ্ছে এগুলো কপি করতো। হ্যাঁ, তো এই যে পুঁথি, কিছু কিছু পুঁথি হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সে যেটা করলো, একটা তালিকা তৈরি করলো বৌদ্ধ লিটারেচার নিয়ে, ঠিক আছে। এই তালিকাটা কখন করেছে, 1882 সালে। এখন আসো, এই তালিকা ধরে রাজেন্দ্রলালের মৃত্যুর পরে তোমার পুঁথি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় কাকে, হরপ্রসাদ শাস্ত্রীকে। তিনি কি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিল কে, হরপ্রসাদ শাস্ত্রী। খুব ইম্পর্ট্যান্ট নাম, হরপ্রসাদ শাস্ত্রী খুব ইম্পর্ট্যান্ট নাম। তো তিনি যেটা করেছেন, তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা, এই এই অঞ্চলে তো বৌদ্ধরা ছিল। কারা ছিল, বৌদ্ধরা ছিল, আমরা জানি পাল শাসন। তো পাল আমলে মূলত পালরা কি ছিল, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, রাইট। তাহলে তারা যে অনেক লেখালেখি করেছে, আমরা জানি তখন একটা ভার্সিটিও খুলে হয়েছিল, নালন্দা ইউনিভার্সিটি, কোথায়, বিহারে। হ্যাঁ, পরবর্তীতে আমরা এটাও দেখেছি, তুর্কিরা এসে অনেক ধ্বংসযজ্ঞ শুরু করে, তাই না। তো তিনি ভাবলো, আচ্ছা, তাহলে এই যে পালরা ছিল, পালরা যেগুলো লেখালেখি করেছে এগুলো কোথায় থাকতে পারে। হ্যাঁ, তো এই যে পালরা হচ্ছে, আমরা জানি পালের পরেই আসে কারা, সেন। সেনের পরে আসে কারা, তুর্কিরা। তো সেনরা এসে একবার অত্যাচার শুরু করলো, আবার তুর্কিরা এসে আরেক দফা অত্যাচার শুরু করলো। এই সেনদের আর তুর্কিদের অত্যাচারে পালদের মধ্যে যারা লেখালেখি করতো, বা পালেরা কোথায় চলে গেল, হিমালয়ের পাদদেশে, মানে নেপালে চলে গেল। তিনি চিন্তা করলেন, তাহলে আমি নেপালে কিছু পেলেও পেতে পারি, তাহলে তিনি কোথায় চলে গেলেন, তিনি চলে গেলেন নেপালে। কতবার গেলেন, 1897 সালে একবার গেছেন, 1898 সালে একবার গেছেন, কিসের খোঁজে, পুঁথির খোঁজে। এরপর গেলেন 1907 সালে, আমি একবারে লাল কালি দিয়ে দিয়েছি। কেন, তার মানে এটা ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্টেন্ট, তার মানে তখন নিশ্চয়ই কিছু না কিছু তিনি পেয়েছেন, যে জন্য বারবার যাচ্ছেন। তিনি আসলে 4বার গিয়েছিলেন, আরো পরে একবার গিয়েছিলেন 1924-এর দিকে। ওটার দরকার নাই, এগুলোরও দরকার নাই, একটাই দরকার, 1907 সালে। তাহলে তিনি কি করেছেন, হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলার পুঁথির খোঁজে 2বার নেপালে যান, 1797, 98 আর হচ্ছে 1907 সালে। এই যে 1907 সাল খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, সেই সময় তিনি নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে, মানে রয়্যাল লাইব্রেরিতে কিছু নতুন পুঁথির সন্ধান পান। কত সালে, 1907 সালে। সেই পুঁথিগুলো কি কি, চর্য চর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব পুঁথি। তাহলে তিনি কয়টা পুঁথি পেয়েছেন, 4টা পুঁথি পেয়েছেন। কে পেয়েছেন, হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছেন। এগুলো পাওয়ার পর তিনি ভাবলেন, আরে, এগুলো তো বাংলা লেখা, প্রাচীন বাংলা লেখা। তখন তিনি যে কাজটা করলেন, সেটা হচ্ছে 1916 সালে পেয়েছেন, 1907 সালে প্রকাশ করেছেন, 1916 সালে, দুটো সাল পেয়েছি, ইম্পর্টেন্ট। কি নামে প্রকাশ করেছেন, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে তিনি কি পেলেন, কি নামে পেলেন, তিনি 4টা পুঁথি পেয়েছেন, 4টাকেই কি নামে প্রকাশ করেছেন, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কোত্থেকে প্রকাশ করেছেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ওই যে দোহা মানে কি, কি বলেছি, 2 চরণ বিশিষ্ট পদ। এখন আসো, তিনি কিন্তু 4টাকেই বলেছেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, কিন্তু 4টাই হচ্ছে বাংলা ভাষায় নয়। এখানে বাংলা ভাষায় ছিল শুধু একটা পুঁথি, সেটা কি,
চর্যাচর্য বিনিশ্চয়, যেটাকে আমরা বলছি কি চর্যাপদ। তাহলে যদি প্রশ্ন আসে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কি নাম দিয়েছিলেন, অথবা চর্যাপদে যে পুঁথি পাওয়া গিয়েছিল নেপালের রাজদরবারে সেই পুঁথির কি নাম ছিল, চর্যাচর্য বিনিশ্চয়। বাকিগুলো অপভ্রংশ ভাষায় লেখা ছিল, বাংলায় লেখা ছিল না। তাহলে বাংলায় লেখা একটা মাত্র পুঁথি, সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদ। এখন আসো, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কি কি করেছেন? তিনি নেপালে গিয়েছেন, হ্যাঁ নেপালে গিয়েছেন, পুঁথি আবিষ্কার করেছেন, হ্যাঁ পুঁথি আবিষ্কার করেছেন। তারপর হচ্ছে 1916 সালে, নেপালে কত সালে পেয়ে গিয়েছিলেন, পুঁথি আবিষ্কার করেছেন কত সালে, 1907 সালে। আবার 1909 সালে তিনি কি করেছেন, সরি 1909 না, 1916 সালে তিনি কি করেছেন, এটা প্রকাশ করেছেন কোত্থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কি নামে, 1000 বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে কি কি করলেন, নেপালে গেলেন, আবিষ্কার করলেন, প্রকাশ করলেন, নামও দিলেন কি চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, এত কিছু করলেন, তাহলে তাকে আমরা কি দিব, একটা উপাধি দিব। কি উপাধি, মহা মহোপাধ্যায়। উপাধ্যায় মানে কি, অধ্যাপক। মহা মহোপাধ্যায় মানে অধ্যাপকদেরও কি অধ্যাপক। বুঝতে পেরেছো? তাহলে একটা প্রশ্ন আসছিল বিসিএস এ, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহা মহোপাধ্যায়। ওকে, এখন আসো, আমরা দুটো সাল পেয়েছি, 1907 এবং 1916। এখন আমাকে বলো তো, তাহলে চর্যাপদ কবে লিখিত হয়েছে? এখন সবাই বলবে 1907। ভুল। 1907 হচ্ছে আবিষ্কৃত হয়েছে, 1907 লিখিত হয়নি। লিখিত হয়েছে কখন, 650 থেকে 1200 এর মধ্যে। ক্লিয়ার? যদি তোমাদের প্রশ্ন আসে কখন লিখিত হয়েছে, অনেকেই সুন্দর করে কত দিয়ে দিবে, 1907 দিয়ে দিবে, কেউ কেউ 1916 দিবে। তাহলে তো এটা আধুনিক যুগের পড়ালেখা, আমি তোমাদের এখন কেন পড়াবো, প্রাচীন যুগে, তাই না? আচ্ছা, চর্যাপদের নামকরণ নিয়ে নানা মত। যে কোনো সময় দেখবা পুঁথি আবিষ্কার হলে এটার আবার সামনের অংশ থাকে না, পেছনের অংশ ছেঁড়া থাকে। হ্যাঁ, এটা একটা আমাদের জন্য বিপদ। কেন? কারণ হচ্ছে প্রথম দিকে কি থাকে, সাধারণত কে লিখেছে, হ্যাঁ কত সালে লেখা হয়েছে, এই বিষয়গুলো থাকে। এখন পুঁথি আবিষ্কার করার পরে এটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেছে যে আসলে কি নাম হতে পারে। তো এর মধ্যে একটু দেখো, হরপ্রসাদ শাস্ত্রীর মতো হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, যেটা আমরা একটু আগেই বলেছি, চর্যাচর্য বিনিশ্চয়। আচ্ছা, নেপালে প্রাপ্ত পুঁথিতে নামও কি চর্যাচর্য বিনিশ্চয়। এইটার অর্থটা একবার আসছে বিসিএস এ। চর্য হচ্ছে যেটা আচরণীয়, অচর্য হচ্ছে যা আচরণীয় নয়, আর বিনিশ্চয় হচ্ছে নিশ্চিতভাবে জানা। যেহেতু এগুলো বৌদ্ধ সহজিয়াদের ধর্মীয় বিষয় আসে এখানে আছে, সেহেতু এখানে বলা হয়েছে যে কোনটা আচরণ করা যাবে, কোনটা আচরণ করা যাবে না, সেটা কি নিশ্চিতভাবে জানা। ওকে, আর তিব্বতী অনুবাদ, আমরা চর্যাপদের পরবর্তীতে একটা কি পেয়েছি, তিব্বতী অনুবাদ পেয়েছি, সেখানে নাম ছিল চর্যা গীতি কোষ বৃত্তি। জাস্ট তোমরা দুটো নাম মনে রাখবা, একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, আর হচ্ছে চর্যা গীতি কোষ, এই দুটো মনে রাখবা। শেষ। নেক্সট, তাহলে এটা অলরেডি বলেছি, চর্যা মানে জীবন যাপনের পদ্ধতি, পদ মানে হচ্ছে চরণ, আর বাংলায় চর্চা হচ্ছে চর্যা থেকে আসছে। এটা অনেক সময় প্রশ্ন আসে যে চর্যাটা কি। আচ্ছা, এখন আসো চর্যাপদের যে ভাষা, আমরা তো একটু আগেই বললাম এগুলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। তো তারা যেটা করেছে, তাদের আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ আবিষ্কারের পর এখানে দু ধরনের অর্থ আছে। দু ধরনের অর্থ কি, এখানে দেখা যাচ্ছে তোমার আক্ষরিক অর্থ আছে, আবার ভাবগত অর্থ আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা জিনিসটা কি, সন্ধ্যার সময় কি থাকে, সন্ধ্যার সময় কিছুটা অন্ধকার থাকে, কিছুটা আলো থাকে। মানে কিছুটা, তোমাকে ধরো আমি একটা লেখা পড়তে দিলাম, তুমি কিছুটা বুঝবা কিছুটা বুঝবা না, সন্ধ্যা। যার কারণে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা। এই প্রশ্নটা আসতে পারে, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কে বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, যিনি আবিষ্কার করেছেন তিনি নিজেই বলেছেন। কি ধরনের ভাষা? সন্ধ্যা ভাষা। কেন? কারণ হচ্ছে এখানে আক্ষরিক অর্থের সাথে ভাবগত অর্থের অনেক বেশি পার্থক্য আছে। তারা যেহেতু বৌদ্ধ সহজিয়া ধর্মীয় বিষয়গুলো যুক্ত করেছেন, এখানে নিয়ে আসছেন, তাদের নিগূঢ় তত্ত্ব এখানের মধ্যে আছে, যার কারণে এটা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তো দেখো, যে ভাষা নির্দিষ্ট কোনো রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতো, সেটাকে বলে সন্ধ্যা ভাষা। এখানে দুটো অর্থ থাকে, একটা সাধারণ অর্থ আর একটা হচ্ছে নিগূঢ় অর্থ। একটা প্রমাণ তোমাদের দেই সেটার, টালোদ ঘর মোর
মানে টিলার মধ্যে আমার ঘর, নাহি পরিবেশী, আমার কোনো কি নাই, আমার কোনো প্রতিবেশী নাই। হাঁড়িত ভাত নাহি, আমার হাঁড়িতে কি নাই, আমার হাঁড়িতে ভাত নাই। নীতি আবেশী, কিন্তু সবসময় কি আসে, সবসময় অতিথি আসে। এখন এটা হচ্ছে আক্ষরিক অর্থ, মানে আমরা একদম শব্দ অর্থগুলো যদি বলি এই বাক্যের, এটা হচ্ছে একদম আক্ষরিক অর্থ, কিন্তু এটার একটা ভাবগত অর্থ আছে। হ্যাঁ, তারা যেহেতু বোধ সহজে, সেই ভাবগত অর্থটা কি, আমি এখন চেতনার শীর্ষ দেশে উঠেছি, একদম চেতনার শীর্ষ দেশে উঠে গেছে, এখন আমার চারদিকে কি আর কোনো মায়ার জগৎ নাই। আমার সংসার চেতনা কি পেয়েছে, বিনাশ পেয়েছে। বুঝতে পারছো? তাহলে এটা দেখতে পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে তোমার ভাবগত অর্থ। আর আক্ষরিক অর্থ হচ্ছে ওই যে আমি টিলার উপরে আছি, আমার কোনো হাঁড়িতে ভাত নাই, এটা। এটা বলেছেন কে, ঢ্যান্ডন পা। ওকে, নেক্সট। এখন আসো, এটা তো আক্ষরিক অর্থ, ভাবগত অর্থ, এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে সন্ধ্যা ভাষায়। কিন্তু এটা আসলে ভাষাগত দিক থেকে কোন ভাষায় লেখা হয়েছে, এটা কি বাংলা ভাষায় লেখা হয়েছে, নাকি হিন্দিতে লেখা হয়েছে, নাকি অসমিয়া, নাকি উড়িয়া, কোন ভাষায় লেখা হয়েছে? আবিষ্কারের পর হরপ্রসাদ শাস্ত্রী যখন এটাকে বলা হলো পুরানা বাংলা ভাষায়, তখন এটা নিয়ে প্রশ্ন জাগে, কিরে, হরপ্রসাদ শাস্ত্রী বলে দিলেই হবে কি, হবে নাকি যে বাংলা ভাষা, আমরা আছি কেন, আমরা তো আমরা তো বলবো যে এটা বাংলা ভাষায় না। কেউ কেউ বলেছেন, বিজয়চন্দ্র মজুমদার বলেছেন এখানে কি আছে, হিন্দি বৈশিষ্ট্য আছে, উড়িয়া প্রাধান্যের কথা বলেছে, মানে এখানে কি আছে, হিন্দি এবং উড়িয়া ভাষার প্রাধান্যের কথা বলেছে। অসমিয়া যারা, তারা বলছে না না এটা তো অসমিয়া ভাষায় লেখা। যারা উড়িয়া, তারা বলছে না না এটা তো উড়িয়া ভাষায় লেখা। রাহুল সাংকৃত্যায়ন, তিনি বলছেন কি এটা তো হিন্দি ভাষায় লেখা। হ্যাঁ, তাহলে চর্যাপদের ভাষা বাংলা নয়, এটা নিয়ে প্রথম আপত্তি জানিয়েছেন কে, বিজয়চন্দ্র মজুমদার। তিনি কি বলেছেন, চর্যাপদের ভাষা বাংলা নয়, কত সালে, 1920 সালে। হিস্ট্রি অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা দরকার নেই, এই বইটা না আসতে পারে, তবে চর্যাপদের ভাষা বাংলা নয় এই বিষয়টি প্রথম কে বলেছেন, যদি এরকম প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিজয়চন্দ্র মজুমদার। ওকে, নেক্সট। এছাড়াও তিনি কি বলেছেন দেখো, রাহুল সাংকৃত্যায়ন, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা বাংলা বলেছেন, রাহুল সাংকৃত্যায়ন কি বলেছেন, এর ভাষা হিন্দি। হ্যাঁ, এবং অন্যান্যরা বলেছেন এটা তাদের মাতৃভাষার আদি নমুনা, মানে কে বলেছেন অসমিয়া, কে বলেছে উড়িয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চর্যাপদের ভাষাগুলোতে পাঁচটা ভাষার সংমিশ্রণ, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া, এখানে পাঁচটা ভাষার সংমিশ্রণ আছে। ঠিক আছে, কারণ হচ্ছে তখন বাংলা মাত্র অন্যান্য ভাষাগুলো থেকে মাত্র আলাদা হয়েছে। বুঝতে পেরেছ? যার কারণে অন্যান্য ভাষার প্রভাব আছে। তো চর্যাপদের ভাষা, এখন আসো এটার একটা সমাধানে যেতে হবে কিনা। কে বলছে উড়িয়া, কেউ অসমিয়া, তাহলে সমাধানে কে যাবে, কে এগিয়ে যাবে, কে সেই ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি কি করেছেন, তিনি 1926 সালে চর্যাপদের ভাষা, ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে এই যে লেখকরা বিভিন্ন স্থানের উল্লেখ করেছেন, হ্যাঁ, কবিদের ভাষা, সব কিছু বিচার বিশ্লেষণ করে, রিসার্চ করে তিনি দেখলেন চর্যাপদের ভাষা বাংলা। না হলে আমার পড়ানো লাগতো না তোমাদের। তো চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেছেন কি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা, কোন গ্রন্থে, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ওডিবিএল, কত সালে, 1926 সালে। শেষ। তাহলে এই স্লাইডে অনেক তথ্য আছে, কি কি, চর্যাপদের ভাষা প্রমাণ করেছেন কে, সুনীতি কুমার, কত সালে, 1926 সালে, কোন গ্রন্থে, ওডিবিএল গ্রন্থে। তিনটা তথ্য আছে, এই তিনটা তথ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট। চর্যাপদের ভাষা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ, এগুলো বিশ্লেষণ করে চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। এখানে কি কি আছে, কবিদের নাম আছে, পদ্মা নদীর নামের কথা আছে, যেমন ভুসুকুপা বলেছেন 49 নং পদে পৌয়া খাল, মানে পদ্মা নদী। এজন্য সুনীতির মতে চর্যাপদের ভাষা কি বাংলা, এটা আমরা অলরেডি পড়েছি আগের স্লাইডে, এখানে একটু বিস্তারিত আছে, এতটুকুই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, জাস্ট কি এই যে বাংলা এবং অসমীয়া এগুলো আলাদা হওয়ার ঠিক আগের যে ধাপটা, সেটা, এটা অনেক সময় আসে, যে শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি বঙ্গ কামরূপী। এখন আসো, এতক্ষণ যা যা পড়েছি, বিশেষ করে যারা নতুন, এই স্লাইডটা তাদের জন্য, এটা একটা সামারি। হুম, যারা টায়ার্ড হয়ে গেছে তাদের জন্য। শোনো, চর্যাপদ, তাহলে প্রশ্ন কিভাবে আসতে পারে, বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি, সেটা চর্যাপদ হতে পারে। আবার একটা জিনিস খেয়াল করো তো,
যদি বলে প্রাচীন যুগের নিদর্শন কোনটি, ধরো মধ্যযুগের 3টা রচনার নাম দিল, আর বলা হলো ডাকার্ণব, তাহলে কোনটা হবে? প্রাচীন যুগের সাহিত্য, অবশ্যই কি হবে? ডাকার্ণব। বুঝতে পেরেছো? অথবা যদি বলে সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, এগুলো কি, এগুলো প্রাচীন যুগের কিনা? অবশ্যই প্রাচীন যুগের। মোট কথা হচ্ছে, ধরো সেখানে 4টা পুঁথি পেয়েছিল, চর্যাচর্য বিনিশ্চয়, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব, সরপাদের দোহা। এখন সবগুলোই কি, সবগুলোই প্রাচীন যুগের। তো দেওয়া হলো প্রাচীন যুগের সৃষ্টি কোনটি বা কোনটি প্রাচীন যুগের নিদর্শন, 3টা মধ্যযুগ দিল, আরেকটা দিল হচ্ছে কি তোমার কৃষ্ণপদের দোহা, তাহলে কোনটা হবে? কৃষ্ণপদের দোহা, প্রাচীন যুগের। কারণ হরপ্রসাদ শাস্ত্রী কি পেয়েছিল? প্রাচীন যুগে পেয়েছিল। তাহলে যেটা করতে হবে, প্রশ্নটা খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপর আসো চর্যাপদে আরো কিছু নাম, চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি বা চর্যা পদ। এর মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী যে নামটা দিয়েছিলেন, পুঁথিতে যে নামটা ছিল, সেটা হচ্ছে চর্যা চর্য বিনিশ্চয়। শেষ। চর্যাপদ মূলত কি? গানের সংকলন। যদি প্রশ্ন এভাবে আসে মূলত কি, তাহলে মূলত হচ্ছে কি? গান। ওকে। এর মূল বিষয়বস্তু কি? বৌদ্ধ ধর্মমতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ। চর্যাপদ কারা রচনা করেছেন? বৌদ্ধ সহজিয়ারা। কে আবিষ্কার করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। ওনার উপাধি কি? মহোপাধ্যায়। কোথায় পেয়েছেন? নেপালের রয়্যাল লাইব্রেরিতে। কখন? 1907 সালে। প্রকাশ করেছেন কখন? 1916 সালে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। সম্পাদনা কে করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। সবকিছুই তিনি করেছেন। আবিষ্কার করেছেন তিনি, প্রকাশ করেছেন তিনি, সম্পাদনা করেছেন তিনি, সবকিছুই তিনি। এজন্য তার উপাধি কি? মহোপাধ্যায়। চর্চায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী কি বলেছেন? সন্ধ্যা ভাষা বলেছেন, কারণ এখানে দুটো অর্থ আছে, ভাবগত এবং হচ্ছে আক্ষরিক অর্থ। ওকে। চর্যাপদে 5টা ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়। চর্যাপদের ভাষা বাংলা নয়, এটা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে। চর্যাপদের ভাষা হিন্দি, এটা বলেছেন রাহুল সাংকৃত্যায়ন। ডক্টর সুনীতি কুমার 1926 সালে ওডিবিএল গ্রন্থে প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা। শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। আর সুনীতি কুমার কিভাবে প্রমাণ করেন? ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ আর হচ্ছে ছন্দ বিচার বিশ্লেষণ করে কবিদের তোমার যে ভাষা, যেমন পদ্মা খালের কথা বলা হচ্ছে, পৌয়া খাল, পদ্মা নদীর কথা, এগুলো বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদের ভাষা বাংলা। এতটুকু একবার শেষ। আশা করি এতটুকু ক্লিয়ার, রাইট? যদিও তোমাদের গলা টিপে রাখা হয়েছে, চুপ করে দেওয়া রাখা হয়েছে। সমস্যা হচ্ছে তোমরা তো বুঝো না যে চুপ করে থাকতে হবে, জোর করে চুপ করে রাখতে হয়। আসো, চর্যাপদের রচনাকাল। এখন তোমরা তো মনে করতেছো চর্যাপদ কত 1907 সালে পাওয়া গেছে। শুনো, 1907 সালে তো আবিষ্কৃত হয়েছে, রচনাকাল কখন লিখিত হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষার বর্তমান রূপ মানে অন্যান্য ভাষা থেকে আলাদা হয়ে যে বর্তমান রূপ, মানে সে বাংলা রূপে, বাংলার রূপটা পরিগ্রহ করেছে কখন? 650-এর দিকে। এখন আমাকে বলো, যদি 650-এর দিকে বাংলার বর্তমান রূপ পরিগ্রহ করে, তাহলে শহীদুল্লাহর মতে চর্যাপদ কি এর আগের হবে? হবে না। আবার সুনীতি কুমার মনে করেন বাংলা ভাষার বর্তমান রূপ পরিগ্রহ করেছে 950-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদের রচনাকাল কি? ওই যে 950 থেকে 1200। বুঝতে পেরেছো? আর শহীদুল্লাহর মতে চর্যা রচনাকাল 650 থেকে 1200। এটা মনে রাখতে পারবা কিভাবে? ওই যে তোমার প্রাচীন যুগের সময়সীমা, যেটা প্রাচীন যুগের সময়সীমা সেটাই চর্যাপদের কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার রচনাকাল। তাহলে শহীদুল্লাহ মনে করেন 650 থেকে, আর সুনীতি কুমার মনে করেন 950 থেকে। সুনীতি কুমার একটু বেশি মনে করেন। ঠিক আছে, এতটুকু মনে রাখো। ওকে, নেক্সট। তাহলে এই যে 650 থেকে আমরা বলছি 1200, বা 950 থেকে 1200, আবার বলছি এগুলো কারা রচনা করেছেন? বৌদ্ধরা। তাহলে বৌদ্ধদের আমলটা কখন? বাংলায় কখন শাসন করেছে? পালেরা। পালেরা হচ্ছে তোমার 400 বছর শাসন করেছে। তাহলে আমরা বলতে পারছি চর্যাপদের রচনাকাল কখন? পাল আমলে। মানে পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয়? পাল আমলে। কোন শতাব্দী? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী কাল জুড়ে এগুলো লিখিত হয়। ঠিক আছে, নেক্সট। চর্যাপদ নেপালে পাওয়ার কারণ একটু আগেই বলেছি, তোমার হচ্ছে পালদের পরে কারা আসে? সেনরা আসে। হ্যাঁ, তো সেনরা যাদের ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধান্যের ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হয়।
আবার সেনদের পরে কারা আসছে? তোমার তুর্কি শাসন বা মুসলিম শাসনের সূচনা হয়েছে। তারা এসে অত্যাচার শুরু করেছে। এখানে একটা বিষয় বলি, আগে শুধু তুর্কিদের দোষ দেওয়া হতো, মানে তোমার ইসলামী শাসনের দোষ দেওয়া হতো, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি মধ্যযুগের শেষের দিকে তোমার মুসলিম শাসকরা কবিদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। হ্যাঁ, তাদের মোটিভেশনে মুসলিম কবি সাহিত্যিকরা অনেক অনেক তোমার কাব্য রচনা করছে। হ্যাঁ, এজন্যই ধারণা করা হচ্ছে যে তাহলে এখানে শুধু আসলে তুর্কিদের দোষ তা না, সেনদেরও এখানে দোষ আছে। তাহলে যদি সেন থাকে, উত্তর সেন হবে। যে কাদের কারণে তারা নেপালে চলে গিয়েছিল বাংলা ছেড়ে, সেন থাকলে সেন হবে, তুর্কি থাকলে তুর্কি হবে। সেন এবং তুর্কি থাকলে, যেহেতু সেনরা আগে আসছে, আশা করি ক্লিয়ার। সেন থাকলে সেন, তুর্কি থাকলে তুর্কি, সেন তুর্কি দুটোই থাকলে তাহলে হবে সেনরা, কারণ সেনরা হচ্ছে আগে আসছে। নেক্সট, চর্যাগীতির পদ সংখ্যা। পদ সংখ্যা মানে এই যে হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছে চর্যাপদ, সেখানে কতগুলো কবিতা পেয়েছে। ঠিক আছে, আমরা এটা দেখি। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত পুঁথিটিতে পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে 46টি, মানে পূর্ণাঙ্গ কবিতা কতটি পাওয়া গেছে? 46টি। এই গ্রন্থে 23 নং পদের অর্ধাংশ পাওয়া গিয়েছিল, তাহলে 23-এর অর্ধাংশ। তাহলে চর্যাগীতির পদ সংখ্যা অথবা প্রাপ্ত পদ কতটি? 46.5। যদি প্রশ্ন আসে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রাপ্ত পদ কতটি? 46.5টি। তবে 23 নং পদের 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গিয়েছিল। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে চর্যাপদের বেশিরভাগ পদ কয় লাইনের লেখা? 10। চর্যাপদের বেশিরভাগ পদ 6 লাইন, 10 লাইনের লেখা। তবে 23 নং পদের পাওয়া গিয়েছিল কত? 6 লাইন। ঠিক আছে, 3টি কবিতা নষ্ট হয়ে গেছিল। 23-এর তো অর্ধেক পেয়েছে, তাহলে 23 যেহেতু অর্ধেক, 23-এর আশপাশে কত কত আছে? 24। 23-এর অর্ধেক নষ্ট হয়েছে, আর পাশে হচ্ছে কত? 24, 25। এ দুটো একেবারে নষ্ট হয়েছে, আরেকটা হচ্ছে 48 শেষের দিকে। তাহলে আমাদের যদি বলা হয় কোন 3টি কবিতা নষ্ট হয়েছে, 24, 25, আর 24 দুগুণে কত? 48। আর অর্ধেক পাওয়া গেছে কত? 23। তাহলে 23, 24, 25 আর 24 দুগুণে 48। চারটা সংখ্যা মনে রাখবা, এগুলো পাওয়া যায়নি। আচ্ছা, অর্ধেক পাওয়া গেছে অলরেডি বলেছি, 23 নং-এর 6 লাইন। মুনি দত্ত। এই যে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত কি? চর্যাপদ। তাহলে বৌদ্ধ সহজিয়ারা লিখছে, ওকে। আবার এটা কি লিখছে? খুব কঠিন করে লিখছে। আমরা দেখতে পেলাম এটার কি ধরনের অর্থ আছে? দুটো। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, যেটা সহজ, যে কেউ বুঝতে পারবে। আর একটা হচ্ছে ভাবগত অর্থ। এই যে ভাবগত অর্থ, এটা তো সবাই বুঝার কথা না, তাই না? আচ্ছা, ধরো আমরা যে ছোটবেলায় কবিতা পড়তাম, এই যে ধরো একটা কবিতা, এখন এই কবিতার মধ্যে দেখা যায় তো একটু কঠিন কঠিন কিছু শব্দ থাকতো যেগুলো আমাদের অপরিচিত। নিচে কি লেখা থাকতো? টিকা, মানে ব্যাখ্যা। সেই টিকাতে কি করতো? ওই শব্দ, ওই যে কঠিন শব্দগুলোর কি থাকতো? অর্থ থাকতো। ঠিক তেমনি এই যে হরপ্রসাদ শাস্ত্রী তোমার কি পেয়েছে? এই যে কবিতাগুলো পেয়েছে না, এই যে কবিতাগুলো পেয়েছে চর্যাপদ, মানে চর্যাপদ পেয়েছে, এগুলোর কি আছে সাথে? সাথে টিকা ছিল, মানে ব্যাখ্যা ছিল। ব্যাখ্যাগুলো কে লিখেছে? টিকা কে লিখেছে? মুনি দত্ত। মুনি দত্ত লিখেছে। কোন ভাষায় লিখেছেন? সংস্কৃত ভাষায় লিখেছেন। তিনি 11 নং পদের ব্যাখ্যা করেননি। 11 নং পদের ব্যাখ্যা করেননি মানে তিনি হচ্ছেন, যেটা করেছেন, 11 নং পদ তিনি তো কি করছিলেন? তিনি প্রত্যেকটা টিকা লিখছিলেন। টিকা লেখার মধ্যে তিনি হুট করে 11 নম্বর পদ যেটা, সেটার কি করেননি? সেটার ব্যাখ্যাটা লিখেন নাই। হ্যাঁ, এইটা একটা সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা 3টা প্রশ্ন এখানে মনে রাখবো। চর্যাপদের টিকাকার কে? মুনি দত্ত। কোন ভাষায় টিকা লিখেছেন? সংস্কৃত ভাষায়। তিনি কোন পদের টিকা লিখেননি? 11 নং পদের ব্যাখ্যা করেননি। 3টা তথ্য আমরা মনে রাখলাম, শেষ। ওনার টিকার নাম কি? নির্মল গিরা টিকা। আর কিচ্ছুর দরকার নেই। ওনার টিকার নাম কি? নির্মল গিরা টিকা। এটা কখনো আসতে দেখা যায়নি, তাও আমরা মাঝে মধ্যে পড়াই দেই, কারণ ইদানিং ভেতর থেকে প্রশ্ন আসে। এখন আসো চর্যাগীতি নিয়ে। এই যে সবাই যে আলোচনা সমালোচনা করছে, এর মধ্যে সুকুমার সেন, সুনীতি কুমার না, সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে বলেছেন চর্যাপদের কবিতা 51টি, কবি 24 জন। উনি বেশি বলেছেন। সুকুমার কি বলেছেন? বেশি, সংখ্যা বেশি বলেছেন। কবিতা বলেছেন 51টি, কবি 24 জন। এখন আসো,
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনার বুদ্ধিস্ট মিস্টিক সংস, এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক সময় প্রশ্ন আসে। শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের কি নাম? এটা আমাদের অনার্সেও পাঠ্য ছিল, বুদ্ধিস্ট মিস্টিক সংস। এখানে বলেছেন কবিতা 50টি, কবি 23 জন, তার মানে তিনি একটা একটা করে কি বলেছেন, কম বলেছেন। কেন এই সমস্যাটা কেন সৃষ্টি হয়েছিল, এটা একটা ঝামেলার বিষয়। তোমাদের বলি যে চর্যার পদসংখ্যা আসলে কি 50 নাকি 51, সেটা একটু বলি। সেটা হচ্ছে, শোনো, হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছে, এই ধরো একটা পুঁথি, সেটাতে কি ছিল, সেটাতে টিকাও ছিল। আসলে এটা ছিল মূলত টিকা গ্রন্থ, এটাই আবিষ্কার করেছিল হরপ্রসাদ শাস্ত্রী। একটু খেয়াল করো, যেটা করা হয়েছিল, ধরো এটা হচ্ছে গানের গ্রন্থ, এখানে শুধু চর্যা পদ আছে, হুম, আর এখানে হচ্ছে কি আছে, টিকা আছে, মণিদত্তের টিকা। যেটা করা হয়েছিল বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে, শিক্ষার্থীরা যেন সুন্দর করে পড়তে পারে, সুবিধা করে পড়তে পারে, আমরা যেমন তোমাদেরকে পিডিএফ করে দিই, একত্র করে দিই, ঠিক তেমনি তারা যেন একসাথে পড়তে পারে, দুটোকে একসাথে। তো সেখানে এই চর্যাপদের সাথেই কি করা হলো, টিকাকে একসাথে নিয়ে আসা হলো একটা গ্রন্থে। এখন নিয়ে আসার সময় যিনি লিপিকর, মানে যিনি কপি করেছেন, একটার সাথে আরেকটা অ্যাড করে দিয়েছেন, এই লিপিকর খেয়াল করলো সেখানে এই নেপালে প্রাপ্ত পুঁথিতে 10 নং পদের পরে কি লেখা আছে, লিপিকর কি করলো, লিপিকর খেয়াল করলো যে 11 নং পদের কি নাই, 11 নং পদ এখানে আছে, কিন্তু 11 নং পদের কি নাই, টিকা নাই। আমার কথাটা বুঝতে পারছো? মানে 11 নং পদ আছে, সেই পদটা কে লিখেছেন, লারিডম্বিপাদানাম সুনেত্যাদি চর্যায় ব্যাখ্যা নাস্তি, মানে লারিডম্বিপা নামক কবির এই যে 10 নং পদের পরে কোনো কবিতার কোনো কি নাই, ব্যাখ্যা নাই। এটা কে লিখেছেন, ওই যে লিপিকর। আমি আরেকটু বুঝাই দিই, লিপিকর যখন চর্যাপদ আর টিকা একসাথে করেছেন একটা গ্রন্থে, তিনি খেয়াল করলেন, এই যে লাইডম্বিপার যে পদটা, সেটার কোনো টিকা নাই। এখন তিনি একটা চালাকি করলেন, তিনি শুধু লাইডম্বিপার নামটা রাখছেন, আর কিচ্ছু রাখেন নাই, টিকাও নাই, তোমার পদও নাই, শুধু কি আছে, শুধু নাম আছে। এইটা একটা ঝামেলা হয়ে গেছে। তার মানে আগের যেই তোমার গ্রন্থটা, আগের যে চর্যাপদটা, যে পুঁথিটা, সেটাতে লাইডম্বিপার কোনো পদ থাকতে পারে। তাহলে আমরা কবির নাম পেয়েছি, কিন্তু কবির কোনো কি পাইনি, কবিতা পাইনি। তাহলে কার কোনো কবিতা পাইনি, লাইডম্বিপার আমরা কোনো পদ পাইনি, কিন্তু ওনার নাম পেয়েছি। আবার এখানে তোমার ওই যে তোমার টিকাকার কি বলেছেন, অর্থাৎ লিপিকর কি বলেছেন, লিপিকর বলছে যে 10 নং পদের পরে কি আছে, মানে লারিডম্বিপার কোনো সেটার কি নাই, সেটার কোনো চর্যার কোনো ব্যাখ্যা নাই। তার মানে বুঝাচ্ছে এই যে ব্যাখ্যা করেছিলেন মুনি দত্ত, তিনি লারিডম্বিপার যেটা, সেটার কোনো কি করেননি, ব্যাখ্যা করেননি। এটা একটা ঝামেলা হয়ে গেল, কবির নাম পেয়েছি, কোনো পদ পাইনি। আবার এটাও আমরা দেখলাম 11 নং পদের কোনো ব্যাখ্যা করেননি কে, মুনি দত্ত। ওকে, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন। আচ্ছা, চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ পাওয়া গিয়েছিল কত সালে, 1938 সালে। তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদ আমরা একটা সাল পেলাম, 1938। তাহলে 1907, 1916, 1920 হচ্ছে বিজয়চন্দ্র মজুমদার, এরপর আমরা পেলাম 1938 সালে তিব্বতী অনুবাদ। কে পেয়েছেন, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে দুটো প্রশ্ন। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কে, কীর্তিচন্দ্র, আর পেয়েছিলেন কে, প্রবোধচন্দ্র বাগচি। কত সালে, 1938 সালে। তিনটা প্রশ্ন, 38, কীর্তিচন্দ্র, প্রবোধচন্দ্র, শেষ। এখন আসলে এই যে তিব্বতী অনুবাদ পেয়েছি, খেয়াল করো তো আমরা কোনটা কোনটা পাইনি, আমরা 23 নং পদের অর্ধেক পাই নাই, 24 নং পাই নাই, 25 নং পাই নাই, 48 পাই নাই। আচ্ছা, এই যে আমরা এগুলো পাই নাই, তাহলে 24 কে লিখছে আমরা কি জানতাম, জানতাম না। 25 কে লিখছে আমরা কি জানতাম, জানতাম না। 48 কে লিখছে, জানতাম না। এই যে অজানা তথ্যগুলো, সেগুলো আমরা কোথায় পেয়ে গেছি, তিব্বতী অনুবাদে পেয়ে গেছি। আমরা বুঝতে পেরেছি 24 কে লিখেছে, 25 কে লিখেছে, 48 কে লিখেছে, তবে আমরা এগুলো তো পেয়েছি কোন ভাষায়, তিব্বতী ভাষায় পেয়েছি। আমরা তিব্বতী ভাষায় পেয়েছি, আমরা কিন্তু এগুলো কি পাই নাই,
আমরা বাংলা ভাষায় আর পাইনি। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষায় প্রাপ্ত পদ কতটি? ওই 46.5টি। বুঝতে পেরেছো? চর্যাপদে কবির সংখ্যা সুকুমার কত বলেছেন? 24 জন। পদকর্তা কতজন বলেছেন? 51 জন। সুকুমার 24 জন কেন বলছে জানো? কারণ হচ্ছে ওই যে মুনি দত্তের টিকা, সেখানে 24 জনের নাম উল্লেখ আছে, 24 জনের নাম উল্লেখ ছিল। এর মধ্যে 2 জনের কোনো পদ পাওয়া যায়নি, একজন হচ্ছে তন্ত্রীপা, লাহিড়ম্বিপা, এদের নাম উল্লেখ ছিল কিন্তু এদের কোনো পদ পাওয়া যায়নি। তবে তন্ত্রীপার যে 25 নং পদ, এটা আমরা কখন পেয়েছি? এটা হচ্ছে তিব্বতী অনুবাদে পেয়েছি। তবে তিব্বতী অনুবাদে লাইডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি, শুধু নাম পাওয়া গিয়েছে। যার কারণে তোমার সুকুমার সেন কি বলেছেন? কবির সংখ্যা বলেছেন 24। আর যদি লাইডম্বিপা লিখে থাকে, হ্যাঁ, সেভাবে কবিতার সংখ্যা বলেছেন কত? 51। এটা কে করেছেন? সুকুমার সেন। এখন আসো, যেহেতু তোমার লাইডম্বিপার শুধু নাম আছে, কোনো কবিতা পাওয়া যায়নি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, লাইডম্বিপার শুধু নাম আছে, কবিতা পাওয়া যায়নি, সে শহীদুল্লাহ বলেছেন কবি 23 জন, কবিতা 50টি। আশা করি ক্লিয়ার। 50, 51, 23, 24। আশা করি ক্লিয়ার, তাই না? আর যদি যদি ক্লিয়ার নাও হয়, চ্যাট অপশন ওপেন করে দিব, ক্লাস শেষ হলে তোমরা প্রশ্ন করতে পারবা। নেক্সট। তাহলে চর্যাপদের কবির সংখ্যা আমরা 24 জন পেয়েছি। একজন কবির কোনো পদ পাওয়া যায়নি, তিনি হচ্ছেন লাইডম্বিপা। আর সেই হিসেবে পদপ্রাপ্ত কবির সংখ্যা হচ্ছে কতজন? 23 জন, যেটা কে বলেছেন? শহীদুল্লাহ বলেছেন। কে বলেছেন? শহীদুল্লাহ বলেছেন। ওকে। নেক্সট, ধর্মমত। চর্যাপদের ধর্মমত সম্পর্কে রিসার্চ করেছিলেন, আলোচনা করেছিলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। তাহলে যদি প্রশ্ন করে, তাহলে আমরা 1926 সালে কি পেয়েছি? সুনীতি কি করেছেন? ওডিবিএল গ্রন্থে প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা। তাহলে ভাষা নিয়ে আলোচনা করেছেন সুনীতি, ধর্মমত নিয়ে আলোচনা করেছেন শহীদুল্লাহ। মাঝখানে আমরা আরেকজনের নাম পেয়েছি, সেটা সুকুমার সেন। তিনি কি বলেছেন? চর্যাপদের কবি 24 জন, পদ হচ্ছে 51টি। ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের যে গ্রন্থ, সেটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। কত সালে প্রকাশিত হয়েছে? 1960 সালে। চর্যাপদের আরো কিছু গ্রন্থ, যেমন চর্যা গীতিকা, এগুলো মূলত সবগুলোই চর্যাপদ, এক একজন এক একভাবে সম্পাদনা করেছেন, লিখেছেন। কে কে? আনোয়ার পাশা, আব্দুল হাই। চর্যা গীতিকা আরেকজনের আছে, সেটা হচ্ছে সৈয়দ আলী আহসান। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখি। 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, এগুলোর সম্পাদক কে বা সম্পাদনা কে করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ওডিবিএল কে করেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রচয়িতা। বুদ্ধিস্ট মিস্টিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যা গীতিকা আনোয়ার পাশা, আব্দুল হাই। নতুন চর্যাপদ সৈয়দ মোহাম্মদ শাহিদ। আচ্ছা, চর্যাপদ জিনিসটা কি? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। হ্যাঁ, তো বৌদ্ধ সহজিয়ারা কি খালি 50টা পদ লিখছে আর লিখে নাই? আরো অনেক লিখছে, সেগুলোও পরে অনেকে আবিষ্কার করেছেন। সৈয়দ মোহাম্মদ শাহিদ পেয়েছেন, আরো অনেক, রাহুল সাংকৃত্যায়ন, আরো অনেকে হচ্ছে সেগুলো পেয়েছে। কিন্তু তাহলে ওই 46.5টি ইম্পর্টেন্ট কেন? কারণ সেগুলো হচ্ছে প্রাচীন বাংলা ভাষায় লেখা, যেগুলো নেপালের রয়্যাল লাইব্রেরিতে পাওয়া গিয়েছে। উল্লেখযোগ্য কবি কে কে? লুইপা, কান্নপা, ফুসুকুপা, সরহপা, শবরীপা, লাইডম্বিপা, বিরূপাপা। আচ্ছা, অনেক পা। কেন পা? কারণ হচ্ছে তারা পদকর্তা মানে পদ রচনা করতেন। সম্মানসূচক ভাবে তাদেরকে পা বলা হয়। হুম। তো তোমরা চাইলে কেউ কাউকে সম্মান দিতে চাইলে এভাবে বলতে পারো, যেমন ববি পা। হ্যাঁ, এখানে অনেকে আছেন। খাদিজা পা। তবে একজন আছে মিম। মিমকে না সবাই একটা জিনিসটাকে কি বলে বলো তো? কমেন্ট করার অপশন নাই। মিমকে কি বলে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এখন বলবো না। তাহলে কবিদের নামের শেষে পা দেওয়ার কারণ হচ্ছে পদ রচনা করতেন, আর হচ্ছে সম্মান বা গৌরব সূচক কারণে। হ্যাঁ। এখন আসো কান্নপা। কান্নপা খেয়াল করো, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। কতটি? 13টি পদ রচনা করেছেন, যার কারণে অনেকে মনে করেন তিনি শ্রেষ্ঠ। এখন আসো, কান্ন মানে কি? কান্ন মানে হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে কি কি বলা হয়? কান্ন বলা হয়, কান্নু বলা হয়, কান্ন, কান্নি, কান্নিলা, অনেক কিছু বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কান্নপার অপর নাম কি, তাহলে তুমি বলতে পারো কৃষ্ণপা বা কানুপা। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখার জন্য। তাহলে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? 13টা পদ রচনা করেছেন কে? কান্ন। বুঝতে পেরেছ? এখন আসো সর্বোচ্চ কবিতা। চর্যাপদের সর্বোচ্চ কবিতা তাহলে কে রচনা করেছেন? কান্নপা।
হ্যাঁ, আর হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন ভুসুকুপা। কয়টি? 8টি। হ্যাঁ, তারপর হচ্ছে তৃতীয় সব, আচ্ছা ভুসুকুপা সম্পর্কে আমরা একটু পড়ি। যেমন আমরা কান্নপা সম্পর্কে শুধু একটা তথ্য জেনেছি, তার নামকে আমরা কি বলতে পারি? কৃষ্ণপাও বলতে পারি। এখন হচ্ছে ভুসুকু, ওনার আসলে নাম কি? ওনার নাম হচ্ছে শান্তিদেব বা শান্তি বর্মা। কার নাম? ওই ভুসুকুর নাম। তাই ভুসুকু কেন বলা হয়? তিনি শুধু খাইতেন, হ্যাঁ তোমার, আর হচ্ছে ঘুমাতেন, আর হচ্ছে কুটিরে থাকতেন। হ্যাঁ, ভক্ষণ সুপ্তি কুটির, মানে হচ্ছে কুটিরে সারাদিন খাইতেন আর ঘুমাইতেন, আর কোনো কাজ ছিল না। মানে সুখে ছিলেন অনেক বেশি। তো যাই হোক, তিনি 8টা পদ রচনা করেছেন, তার মূল নাম হচ্ছে শান্তিদেব। এজন্য তার সহপাঠীরা তাকে ডাকতো, শুধু খাইতো ঘুমাইতো, এজন্য বলা হতো ভুসুকুপা। ওকে। তার পদগুলোতে পৌয়া খাল, বঙ্গাল দেশ, বাঙালির কথা আছে। কার পদে? ভুসুকুপার পদে। কি বলেছেন? আজি ভুসুকু বঙ্গালী বইলি, নিও ঘরে নি চন্ডালে লেলি। তাহলে তিনি তাকে, কোন কবি চর্যাপদে নিজেকে বাঙালি বলেছেন? তিনি হচ্ছেন ভুসুকুপা। কত নাম্বার পদে বলেছেন? 49 নং পদে। 49 নং পদে আর কিসের কথা আসছে? পদ্মা নদীর কথা। পদ্মা নদীকে কি বলেছেন? পৌয়াখাল। ওকে। তাহলে চর্যাপদের বাঙালি কবি কারা? লুইপা বাঙালি, সবরপা বাঙালি, কুকুরিপা বাঙালি, বিরুবাপা বাঙালি, জয়নন্দীপা বাঙালি, ভুসুকোপা বাঙালি। আর যদি প্রশ্ন আসে বাঙালি নিজেকে কে বলেছেন, তিনি হচ্ছেন ভুসুকোপা। কনিষ্ঠ কবি, ধরো কাতারুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, একদম 1 নম্বর কবিতার প্রথম 2 লাইন বললাম। তাহলে প্রথম যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন আদি কবি, একদম শুরুর দিকে, প্রাচীন, আগের কবি, তিনি হচ্ছেন লুইপা। হ্যাঁ, তাহলে একদম শেষে যিনি রচনা করেছেন তিনি কি? তিনি হচ্ছেন কনিষ্ঠ। হ্যাঁ, তাহলে চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেছেন সরহপা। কয়টি? 4টি। তাহলে আমরা কান্নপা 13টি, ভুসুকুপা 8টি, সরহপা কয়টি? 4টি। তাহলে কতটি পেলাম? 8 4 12, 12 24, 24 25টি পেয়ে গেছে। কুক্কুরিপা নাম শুনলেই কেমন লাগে? চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ কবিতা 3টা রচনা করেছেন কে? কুক্কুরিপা। এখন কুকুরিপাকে ধারণা করা হয়, এটা কিন্তু শিওর না, ধারণা করা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবি। কেন? তার কথাবার্তা শুনে। তার কথাবার্তা তো আর শুনি নাই, তার কবিতা আমরা শুনেছি, দেখেছি। তো এই কবিতা পড়ে মনে হতে পারে যে তিনি একজন মহিলা কবি। এখন ধরো একজন আলোচনা করছে মেকআপ নিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে ঘর সংসার নিয়ে, শাশুড়িদের নিয়ে, জামাইদের নিয়ে, মানে জামাইরা অনেক খারাপ, তাহলে সে কে হতে পারে? সে একজন নারী হতে পারে। আবার ধরো কেউ একজন আলোচনা করছে ক্রিকেট, ফুটবল এবং নারীদের নিয়ে, তাহলে সে কে হতে পারে? সে একজন পুরুষ হতে পারে, রাইট? তো ঠিক তেমনি তার কবিতা পড়ে মনে হয়েছে যে তিনি একজন নারী। কেন? তিনি কি বলেছেন দেখো, সে দিনের বেলায় কাকের ডাকে ভয় পায়, খুবই দুঃখজনক বিষয়, সে কাকের ডাকে ভয় পায়, কিন্তু রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। And প্রেমিকের সঙ্গে কে দেখা করতে যায়? প্রেমিকা। ওকে। বর্তমান দিনে আরো অনেক কিছুই আমরা দেখি, সেটা ভিন্ন বিষয়। যার কারণে ধারণা করা হচ্ছে, সুকুমার সেন ধারণা করেছেন যে তিনি হচ্ছে কুকুরিপা, চর্যাপদের একমাত্র মহিলা কবি। তাহলে দিবসেই বহুরি কাহিডর ভাই, রাতি ভইলে কামরু যায়। কুকুরিপা, এই যে বলেছি সুকুমার সেন, তিনি ধারণা করেছেন কুকুরিপার ভাষার সাথে নারীদের ভাষার মিল আছে, তাই তিনি নারীও হতে পারেন। আদি কবি, একটু আগেই বলেছি চর্যাপদের প্রথম যে পদ সেটা রচয়িতা হচ্ছে লুইপা। তাহলে আদি কবি লুইপা। যদি বলা হয় বাংলা সাহিত্যের আদি কবিকে, লুইপা। চর্যাপদের 1 নং পদকে রচনা করেছেন লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন প্রাচীন কবি সবরপা। তিনি মনে করেন লুইপারও অনেক আগের কবিকে সবরপা, এবং সবরপা লুইপার গুরু ছিলেন। কে মনে করেন? শহীদুল্লাহ মনে করেন। তাহলে যদি শহীদুল্লাহর কথা আসে তাহলে হবে সবরপা, যদি শহীদুল্লাহ উল্লেখ না থাকে লুইপা। এখানে আর কোনো দ্বিমত, কোনো ঝামেলা, কোনো কিছুতেই তোমরা যাবা না। শুধু দেখবা প্রাচীন আদি এটা সেটা যেটাই হোক, যদি শহীদুল্লাহর কথা আসে তাহলে সবরপা। আর শহীদুল্লাহর কথা আসলো না, চর্যাপদের আদি কবিকে, প্রাচীন কবিকে, বাংলা সাহিত্যের আদি কবিকে, যেটাই হোক, সেটা হচ্ছে লুইপা। শেষ। সর্বোচ্চ কবিতা তাহলে আমরা কি কি দেখলাম? প্রথম সর্বোচ্চ কবিতা হচ্ছে কান্নপা, 13টা। তারপর হচ্ছে ভুসুকুপা, 8টা। তারপর হচ্ছে সরপা, 4টা। কুকুরিপা, 3টা।
আর বাকি 2টা করে লিখেছেন লুইপা, সবরপা, শান্তিপা। যে পদগুলো পাওয়া যায়নি, দেখো 23 নং পদ আমরা পাই নাই, রাইট? অর্ধেক পেয়েছিলাম। এটা রচনা করেছেন ভুসুকুপা। শুনো, আমরা বলেছিলাম 25 নং পদ, 25 নং এর কথা বলেছিলাম। এটা কে পেয়েছে, কে লিখেছেন? তন্ত্রিপা। এটা কোথায় পেয়েছি আমরা? তন্ত্রিপা যে লিখেছে তিব্বতী অনুবাদে পেয়েছি। ওকে। 24 নং কান্নপা। তাহলে দেখো কান্নপার কিন্তু একটা আমরা পাই নাই, লিখছে 13টা, একটা পাই নাই, তাহলে প্রাপ্ত পদ কয়টা? 12টা। কুকুরিপা 3টা লিখছে, একটা আমরা পাই নাই, 48 নাম্বারটা পাই নাই, তাহলে প্রাপ্ত পদ কয়টা? 2টা। ওকে। তাহলে দেখো কান্নপা রচিত পদ সংখ্যা 13টি, প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 7টি। ভুসুকুপা রচিত পদ সংখ্যা 8টি, আর প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 7.5টি। সরহপা 4টি, সবগুলোই পাওয়া গেছে 4টি। কুকুরিপা হচ্ছে 3টি, প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 2টি। কত নম্বর পাওয়া যায়নি? 48 নম্বর পাওয়া যায়নি। কান্নপার কত নম্বর? 24 নম্বর পাওয়া যায়নি। তন্ত্রিপার কত নম্বর? 25 নম্বর পাওয়া যায়নি। ওকে। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের সমাজচিত্র এখানে আমরা দেখেছি খুব, মানে সমাজে যারা খুব নিম্নবিত্ত, যারা অন্তজ, অন্তে যাদের দেখলেই বুঝবা কি জন্ম, দেখলেই বুঝবা জন্ম, যেমন ধরো অগ্রজ মানে অগ্রে জন্ম, বুঝতে পেরেছো? অনুজ মানে অনুতে জন্ম, পঙ্কজ মানে পঙ্কে জন্ম, শরৎ সরোবরে জন্ম, অন্ডজ মানে ডিম থেকে জন্ম। হ্যাঁ, তাহলে অন্তজ যাদের অন্তে জন্ম, হ্যাঁ তারা কারা? শবর, শবরী, ছত্তাল, ডোম। ডোম মানে যারা লাশ কাটে। হ্যাঁ, এবং সেখানে জাতিভেদ প্রথা ছিল, সমাজের উঁচু নিচু ভেদাভেদ ছিল, এবং বেশিরভাগ হচ্ছে নিম্নবিত্ত মানুষের কথা আসছে। কেউ কেউ মদ বিক্রি করতো, কেউ মাঝি ছিল, কেউ তাঁত বুনতো, কেউ শিকার করতো, কেউ বাঁশের চাঙ্গারি বিক্রি করতো। ঠিক আছে। চর্যাপদে আমরা 6টা প্রবাদ বাক্য পাচ্ছি। আপনা মাংসে হরিণা বৈরী, কে বলেছেন? ভুসুকুপা বলেছেন। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, যাদের মনে থাকে না, ভুসুকুপা, ভুসুকুপা কিসের কথা বলেছিলেন? পদ্মা নদীর কথা বলেছিলেন। তাহলে পদ্মা নদীর পাশে ধরে রাখতো কে হাঁটে? হরিণ হাঁটে। তাহলে যদি হরিণার কথা আসে বা হরিণের কথা আসে, কার কথা মনে রাখবা? পদ্মার সাথে হরিণা মনে রাখবা, তাহলে ভুসুকুপার কথা মনে থাকবে। হাতের কাঙ্কন মাউলুদ আপন, বলেছেন সরপা। একদম যিনি কনিষ্ঠ, কনিষ্ঠ যিনি, তিনি কিসের কথা বলেছেন? হাতের কাকনের কথা বলেছেন। হ্যাঁ, হাতের কাকন দেখার জন্য কি দর্পণের প্রয়োজন হয় না। হাড়ির ভাত নাহি নীতি আবিষি, একদম প্রথমেই বলেছে, এটা ঢ্যান্ডন পা বলেছেন। দুহিল দুধ কি বেন্টে সামাই, মানে যেটা দহন করা দুধ সেটা কি বাটে প্রবেশ করানো যায়? তুমি একজনকে একটা কথা বলে ফেলেছো, দুঃখ দিয়ে ফেলেছো, সেটাকে আবার ফিরিয়ে নিতে পারবা? পারবা না। বরসন গোহালি কিমু দুধ বারান্দে, দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল বালু। তাহলে সরহপা কিসের কথা বলেছেন? হাতের কাঁকনের কথা বলেছেন, আর গরুর কথা, দুষ্ট গরুর কথা বলেছেন কে? সরহপা। তাহলে কাকন আর দুষ্ট গরু কে বলেছেন? সরহপা। ভুসুকুপা কিসের কথা বলেছেন? পদ্মা নদীর কথা, হরিণার কথা। এভাবে মনে রাখবা। আনো চাহন্তা আনো বিনঠা, মানে অন্য চাহিতে অন্য বিনষ্ট। চর্যাপদ ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন কে? বিএনপির মওদুদ হোসেন, চেনো? ওনার ওনার কন্যা না, ওনার স্ত্রী হাসনা মওদুদ জসিম উদ্দিনের কন্যা। ঠিক আছে। নতুন চর্যাপদ মানে পরবর্তীতে আরো অনেক চর্যাপদ লিখিত হয়েছে, সেগুলো অনেকে আবিষ্কার করেছেন, অনেকে গবেষণা করেছেন। তার মধ্যে একজন গবেষক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। তিনি 2017 সালে প্রকাশ করেছেন নতুন চর্যাপদ। শেষ।